কিন্তু এই নির্বাচনে একটা বড় ক্যারেক্টার হলো বাংলাদেশের জনগণ। সে নির্ধারণ করেছে কোন দিকে যেতে হবে আমাকে। খালেদা জিয়া শারীরিক কারণে এবং জেল জুলুমের কারণে নিষ্ক্রিয় ছিলেন। বিএনপির প্রথম সারির সংগঠকরা জেল জুলুম মামলায় বিধ্বস্ত অবস্থা ছিলেন, পলাতক ছিলেন। সালাউদ্দিন সাহেবও দেশের বাইরে ছিলেন। মানে বিএনপিতে নেতৃত্বের সংকট ছিল, সাংগঠনিকভাবে প্রচণ্ড নৈরাজ্য চলছিল। সেরকম একটা দলকে বেছে নিয়েছে জনগণ। উদীয়মান আরেকটা শক্তিও বিকশিত হচ্ছে, তারা ভোট ৩-৪ গুণ বাড়িয়ে নিয়েছে, আসনও ৩-৪ গুণ বাড়িয়ে নিচ্ছে। বাংলাদেশের সমাজে একটা দুটো স্রোতের একটা রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগ্রাম চলছে। বাংলাদেশের এই পরিস্থিতি অনেকগুলো বাইরের শক্তির জন্য সম্ভাবনা, যারা এই ধরনের দেশকে নানা প্রকল্পভুক্ত করে। সমাজে যখন একটা জামাত ইসলামের পক্ষে কয়েক গুণ বেশি রায় পড়ছে আগের অবস্থা থেকে, একই সঙ্গে এই সমাজ বড় আকারে মধ্যপন্থীদের সুযোগ দিচ্ছে অর্থনৈতিক সংস্কারের জন্য, রাজনৈতিক সংস্কারের জন্য। আমাদের ভোট কম পড়েছে কারণ শহরে মানুষ কম ভোট দিয়েছে। আমাদের দেশের কাজের ধরনটা এমন, কর্মজীবী মানুষের অপ্রাতিষ্ঠানিক হারটা বড়। একটা কারণে আরেকটু কম হয়েছে, সেটা হলো প্রধান দল আওয়ামী লীগ না থাকার কারণে। জামাত ইসলামও কিছু কিছু এলাকায় আওয়ামী লীগের ভোট তো পেয়েছে, আওয়ামী লীগের ভোট কিন্তু বিভক্ত হয়েছে। তারা ভোট দিলে বিএনপি আরো মধ্যপন্থী শক্তিটা আরো বেশি আসন পেত। আমি বলবো এই নির্বাচনে জামাতও জিতেছে। এই নির্বাচনের একটা অন্যতম নায়ক জামাতও। জামাত যথেষ্ট ভালো করেছে এবং মানুষ জামাতকেও সুযোগ দিয়েছে। কিন্তু আমার নিজের বিবেচনায় জামাত তার সর্বোচ্চ শক্তি প্রদর্শন করেছে এবারের নির্বাচন। এর থেকে তার শক্তি আর একটু বাড়বে। আমি বলবো এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতার দিক। গণভোটের মধ্য দিয়ে আসলে জুলাই সনদকে তারা বিতর্কিত করতে চেয়েছে এবং কিছু কিছু করে পেরেছেও বিতর্কিত করতে। নানা রকম পর্যবেক্ষণ উঠে আসছে নানা জায়গা থেকে, সাধারণ মানুষ, গণমাধ্যম, রাজনীতিবিদ, সবারই ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণ আসছে যে নির্বাচনটি শেষ হয়ে গেল এবং সামনে যে সরকার গঠন আসছে সেই বিষয়ে। সেই পর্যবেক্ষণেই যেতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব আলতাফ পারভেজ, লেখক ও গবেষক। জনাব আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে পাওয়া গেল এবং এই সময় দেওয়া, কারণ আমি আপনাকে খুবই পছন্দ করি, আপনার পর্যবেক্ষণ। শুরুটা একটু হালকা প্রশ্ন দিয়ে জানতে চাই যে পুরো নির্বাচন কেমন দেখলেন? আমি তো খুব উৎসাহী নির্বাচনের পরিবেশ দেখে। আমার দেশ নিয়ে আস্থা বেড়েছে। বাংলাদেশের যে মানুষের যে ভোটিং বিহেভিয়ার, বিবেচনা, রাজনৈতিক বিবেচনা, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এগুলো নিয়ে মাঝে মাঝে দোদুল্যমানতায় ভুগি, সেটাও কেটে গেছে। আমি অনেক আস্থা ফিরে পেয়েছি। একটা ভালো ভোট হয়েছে আমাদের। সেক্ষেত্রে এই ভালো ভোটের প্রভাব, আমি একটু দেশের বাইরের দিকে যেতে চাই। ভালো ভোটের প্রভাব এবং যারা যারা জিতে আসলেন, আমরা বলছি যে বেশ কালারফুল পার্লামেন্ট হতে যাচ্ছে এবার, বয়স অনুযায়ী, বিভিন্ন জাতিগোষ্ঠী অনুযায়ী সেটার উপস্থিতি এবার বহুদিন পরে দেখা যাচ্ছে। সারা বিশ্বে কিভাবে এটা প্রভাব পড়বে এবং নজর রাখছে? বিশ্ব খুব নজর রাখছে। প্রথমত নজর রাখছে দুটি কারণে। একটা কারণ হলো, দেখুন, যেমন ওআইসি একটা সংস্থা, মুসলিম প্রধান দেশগুলো, 56টি দেশ আছে। খুব কম মুসলিম দেশে কিন্তু এরকম স্বতঃস্ফূর্ত ভোট হয়। ইন্দোনেশিয়া হয়, মালয়েশিয়া, কিন্তু এরকম সংখ্যা বেশি নয়। পাকিস্তানেও দেখুন ভোটের পরে ইমরান খানকে জেলে পুরে রাখা হয়েছে। আমাদের দেশে এই যে ভোট হলো, জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা স্বতঃস্ফূর্তভাবে হলো, এইটা বাংলাদেশের অনেক মর্যাদা বাড়াবে বহির্বিশ্বে এবং এটা বাংলাদেশের জন্য একটা গৌরব তৈরি করবে। আমাদের 1 কোটি মানুষ আছে প্রবাসে, তাদেরও মর্যাদা বাড়বে। এটা তারা চারপাশের মানুষকে বলতে পারবে, দেখো আমি একটা মুসলিম প্রধান দেশের মানুষ, সেখানে গণতন্ত্র কাজ করছে। এরকম ভাবমূর্তি এখানে আবার অর্থনৈতিক বিনিয়োগকে উৎসাহিত করবে। অর্থাৎ এই ভোটের একটা সরাসরি অর্থনৈতিক প্রভাব পড়বে বাংলাদেশে। কর্মসংস্থান বাড়বে, বিদেশে ভিসা রেস্ট্রিকশন কমে যাবে, অনেক দেশে যাওয়া ভিসা পাওয়া কিন্তু এখন ইজি হয়ে যাবে, আমি বলতে পারি। ফলে এই ভোটের অনেকগুলো ইতিবাচক পার্শ্ব ফল বহির্বিশ্বে আমরা দেখব। আর সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও এটা সুবিধাজনক হবে, কারণ এখানে ভোটে যেই দল জিতেছে তারা একটা মধ্যপন্থী দল। তাদের কিন্তু পৃথিবীর কোনো দেশের প্রতি বিশেষ পক্ষপাত নেই, এখনো নেই।
এবং কোনো বিদেশি দেশ তাকে এখনও ওইভাবে বন্ধু মানে অন্ধ বন্ধু মনে করে না। বিএনপির জন্য বাংলাদেশের জন্য এটা সুবিধাজনক। সে একটা সুবিধাজনক অবস্থানে থেকে পৃথিবীর শক্তিধর সবগুলো দেশের সাথে সম্পর্কটা উইন উইনভাবে আমি বলবো ডিল করতে পারবে। ফলে যেমন আমরা দেখলাম মোদি সবার আগে শুভেচ্ছা বার্তা এবং সেই পাঠিয়েছেন। শুভেচ্ছা বার্তাটা খুবই আমি বলবো বাংলাদেশের জন্য মর্যাদাকর। এবং আরেকটি কারণে আমি বলবো বিদেশিরা বাংলাদেশের এই নির্বাচনকে মনোযোগ দিয়ে দেখছে, সেটা হলো শ্রীলঙ্কায় 2022 সালে অভ্যুত্থান হলো, বাংলাদেশে 24-এ হলো এবং নেপালে 25-এ হলো। এই তিনটে অভ্যুত্থানেরই ধরন একই রকম, সেটা হলো জেনজি অভ্যুত্থান বলা হয় এবং ব্যাপক সহিংস হয়েছে তিনটেই। কিন্তু বিদেশিরা দেখতে চায় এই অভ্যুত্থানগুলো নির্বাচনী রাজনীতিতে কিভাবে অভ্যুত্থানের চেতনা আকাঙ্ক্ষা এখন অনুবাদ হচ্ছে, কিভাবে সেটা বাস্তবায়ন হচ্ছে, তরুণরা নির্বাচনে কি ফলাফল করছে, মানুষ তরুণদের এই অভ্যুত্থানকে কিভাবে গণতান্ত্রিক রাষ্ট্রের পুনর্গঠনে ভোটের মাধ্যমে দেখছে, কাজে লাগাচ্ছে, অংশ নিচ্ছে। ফলে সব মিলে এইসব কারণে বিদেশে রাজনীতিকভাবে এবং একাডেমিক জগতেও বাংলাদেশের এই গণ অভ্যুত্থান এবং নির্বাচনও খুব মনোযোগ দিয়ে দেখা হচ্ছে। তার বড় একটা প্রমাণ, প্রচুর বিদেশি পর্যবেক্ষক এসেছে, সাংবাদিক এসেছে, পৃথিবীর সব প্রধান কাগজে এই নির্বাচন নিয়ে লেখা হচ্ছে। এবং চীন থেকে প্রথমবারের মতো পর্যবেক্ষক পাঠানো হয়েছে, হুইচ ইজ ভেরি সারপ্রাইজিং। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এটা। খুবই। এবং আমি আরেকটা জায়গায় একটু আমরা শুরু করার আগে কথা বলছিলাম যে যিনি বান্দরবনে এবার যিনি জিতে এসেছেন, হ্যাঁ, তিনি এই ধরনের নেতা জিতে আসাটা আমার পার্শ্ববর্তী দেশ মায়ানমার তার সাথে সম্পর্ক সহজ করার ক্ষেত্রে একটা দরজা খুলে গেল। আমি তাই মনে করি। উনি সাধারণত বান্দরবানের যে আদিবাসী জনগোষ্ঠী তাদের সাথে ঐতিহাসিকভাবে আরাকান, চীন স্টেট, এমনকি বর্মার অন্যান্য প্রদেশের একটা যোগাযোগ আছে। এখন যে সীমান্তটা, এটা তো ব্রিটিশদের তৈরি সীমান্ত। তার আগে থেকে এই ম্রো জনগোষ্ঠী, মারমা জনগোষ্ঠীর সাথে বর্মার, আরাকানের এবং চীন স্টেটের রাখাইনদের অনেক একটা সাংস্কৃতিক যোগাযোগ আছে। ফলে বর্মার নানা ঘটনা, আরাকানের নানা ঘটনায় বাংলাদেশের ওইদিকে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। বাংলাদেশ চাইলে, বাংলাদেশ সরকার চাইলে, নতুন সরকার চাইলে, সংসদ চাইলে বান্দরবানের এমপিকে এই যোগাযোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারে। এটা একটা আমি বলবো ইতিবাচক সুযোগ আমাদের দক্ষিণ সীমান্তের জন্য। সেক্ষেত্রে আপনার কাছে মনে হয় ঠিক এরকম আর কার কার জয়ী হয়ে এটা আপনার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হচ্ছে? আমি বলবো আমাদের এবার পার্লামেন্টে অনেক মানুষ এসেছে যারা ভালো বক্তা, রাজনৈতিকভাবে খুব বুদ্ধিদীপ্ত, এবং পার্লামেন্টে যখন নীতি বিতর্কগুলো হবে তারা খুব ভালো ভূমিকা রাখবে। এবং এই যে স্বতন্ত্র হিসাবে রুমিন ফারানা জিতেছে, আমি মনে করি উনি একজন ভালো পার্লামেন্টেরিয়ান হবে। ফজলুর রহমান জিতেছেন কিশোরগঞ্জ থেকে, উনি কোন দলের তার চেয়ে গুরুত্বপূর্ণ, উনি ভালো বলেন, যুক্তিতর্ক করতে পারেন ভালো। আমাদের অনেক ভালো পার্লামেন্টেরিয়ান দরকার, যেটা আগে ছিল 73-এর পার্লামেন্টে বা 70-এর বা তারও আগে যুক্তফ্রন্টের আমলে 54-তে। সেটা স্বাধীনতার পরে গণতন্ত্র তো আমাদের সরলভাবে বিকশিত হতে পারেনি। ফলে আমাদের পার্লামেন্টেরিয়ানেরও একটা সংকট তৈরি হয়েছে যারা সংবিধান সংক্রান্ত বিতর্কে ভালো ভূমিকা রাখতে পারবেন। আমাদের কিন্তু এবারে পার্লামেন্টে 180 দিন প্রথমে যাবে সংবিধান সংশোধনে, সেখানে এই ধরনের পার্লামেন্টেরিয়ানদের একটা ভালো ভূমিকা রাখার সুযোগ আছে দেশকে সঠিকভাবে চালানোর ক্ষেত্রে। এবং আমি যদি আপনার সাথে একটু যোগ করি যে এনসিপির যে 6 জন এসছেন, তার অনেকেই বলছেন যে তাদের পড়াশোনা, তাদের যে রাজনীতি, একটা সুস্থ ধারার রাজনীতির জন্য তারা আসলে তো একটা ফাইট করেছিলেন, সেটা নিশ্চয়ই তারা এখন এসে ভুলে যাবেন না, কিছুটা অন্তত তারা রাখবেন। আমরা অনেক ভালো পলিটিশিয়ানদেরকে দেখেছি যারা পার্লামেন্টে এসছেন, এবং একটা চমৎকার চর্চা দেখা গেল এবার যে অফিসিয়ালি ডিক্লেয়ার করার আগেই অনেকে তার হার স্বীকার করে নিয়ে প্রতিপক্ষকে ধন্যবাদ জানাচ্ছে। আমরা সার্জিস আলমকে দেখলাম, আমরা শিশির মনিরকে দেখলাম, মনীষা চক্রবর্তীকে দেখলাম। যদিও আমার মন খারাপ হয়েছে যে কেন মনীষা চক্রবর্তী আসতে পারলেন না, কিন্তু এই যে এই মানুষগুলি একটা ভালো চর্চার দিকে নিয়ে যাচ্ছেন, উইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট আমার কাছে মনে হয়। এই জায়গাটাতে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ধরেন আমাদের যারা পার্লামেন্টারিয়ান আসলেন তাদের বেশিরভাগই আমরা ধরে নিতে পারি এবার অন্তত যে তৃণমূলের সাথে তাদের একটা যোগাযোগ ছিল। বেশ কিছু এলাকায় অভিযোগ আছে যে তৃণমূলের সাথে যোগাযোগ নেই, কিন্তু বেশিরভাগই রয়েছে। কিছু নাম, যেমন ধরেন আমাদের মাহমুদুর রহমান মান্না, তিনি তার আসনে খুবই দুর্বলভাবে হেরেছেন।
তারপর আমরা দেখলাম তারেক জিয়াকে খুব হাড্ডাহাড্ডি লড়াই করে জিততে হয়েছে। এই যে কনফ্লিক্টগুলো, যে এক জায়গায় একজন আসলে খুব দুর্বলভাবে হারছেন, আরেকজন খুব হাড্ডাহাড্ডি লড়াই করে জিতছেন, এই জিনিসগুলোকে আপনি কোন জায়গা থেকে হিসেব নিকেশটা করবেন? আসলে এই নির্বাচনকে সবাই দেখছে বিএনপি জামাত এই দুইটা সত্তার চোখ দিয়ে, বা এই দুইটা রাজনৈতিক কাঠামো, রাজনৈতিক সংস্থা বা রাজনৈতিক প্রতিষ্ঠান যাই বলি, তাদের দুইটার প্রতিদ্বন্দ্বিতা আকারে। কিন্তু এই নির্বাচনে একটা বড় ক্যারেক্টার হলো বাংলাদেশের জনগণ। সে নির্ধারণ করেছে কোন দিকে যেতে হবে আমাকে। দেখুন, একে যদি আপনি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এই এক বাক্য দিয়ে যদি এই নির্বাচনকে ফলাফলকে উপস্থাপন করা হয়, এইটা আমি বলবো সাংস্কৃতিকভাবে এবং সমাজবিদ্যার দিক থেকে ভুল হবে। এবারে নির্বাচনের নায়ক হলো বাংলাদেশের সমাজ। তারা দেখেছে ডান দিক থেকে একটু চাপ আসছে, সে একটু মধ্য সরে এসেছে, সেক্ষেত্রে এবং বাংলাদেশের যৌথ সাধারণ ইচ্ছার অভিপ্রকাশ আকারে এই নির্বাচনটা দেখা উচিত। বিএনপি জিতেছে বা বিএনপি 213টা আসন বা 15টা আসন পেয়েছে, এইভাবে দেখলে আমরা বুঝতে পারবো না। আবার একই সাথে আমরা দেখছি একটা বিরোধী দল, শক্তিশালী বিরোধী দলও জনগণ রেখেছে পার্লামেন্টে। অর্থাৎ একটা প্রশাসনিক দিক থেকে কিন্তু আমরা একটা ভালো, আমি বলবো সক্রিয় পার্লামেন্ট পেতে যাচ্ছি। এটা আমাদের গণতন্ত্রের জন্য একটা শুভ লক্ষণ। আমি এই জায়গাটাতে একটু আসতে চাই। অনেকেই বলছেন, গত কয়েকদিন ধরে যতবার আমরা কথা বলেছি, অনেকেই বলছেন যে দুটি দল আগে জোটভুক্ত ছিল তারা এখন আসলে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। জামাত আসলে কতটা শক্ত বিরোধী দল হবে? না, এই নির্বাচনকে আমি ওই জন্য বলছি দেখার একটা ভিন্নতা চোখ দরকার। উপরিকাঠামোতে বিএনপি জামাত একসাথে ছিল, এখন তারা আলাদা, পরস্পরের প্রতিদ্বন্দ্বী, তারা পার্লামেন্টে এসেছে, এইভাবে দেখা যায়। আবার সমাজে আমি বলবো যে বাংলাদেশের জনগণ একটা সক্রিয় সত্তা আকারে এই নির্বাচনে অ্যাক্ট করেছে। সে দেখেছে এখানে একটা দক্ষিণপন্থার উত্থান ঘটেছে, এখন আমাকে একটা মধ্যপন্থী বার্তা দিতে হবে সারা বিশ্বে। সেটা বিএনপিকে পেয়েছে সে হাতের কাছে, যে এই দলটাই আমার সামনে আছে, সে বিএনপিকে সমর্থন করেছে। না হলে দেখুন, বিএনপি তো একটা খুবই অসংগঠিত দল, গত 15 বছর আগের সরকারের নানা চাপে বিধ্বস্ত ছিল। তার প্রধান নেতা দেশের বাইরে 17 বছর, খালেদা জিয়া শারীরিক কারণে এবং জেল জুলুমের কারণে নিষ্ক্রিয় ছিলেন। বিএনপির প্রথম সারির সংগঠকরা জেল জুলুম মামলায় বিধ্বস্ত অবস্থায় ছিলেন, পলাতক ছিলেন। সালাউদ্দিন সাহেবও দেশের বাইরে ছিলেন। মানে বিএনপিতে নেতৃত্বের সংকট ছিল, সাংগঠনিকভাবে প্রচণ্ড নৈরাজ্য চলছিল। সেরকম একটা দলকে বেছে নিয়েছে জনগণ, কিন্তু সে হাতের কাছে এই দলকেই পেয়েছে। কিন্তু একটা বড়, মানে আমরা যদি দেখি, ফলে এই যে জনগণ অ্যাক্ট করেছে, বিএনপি অ্যাক্ট করেছে, বিএনপি বিজয়ী হয়েছে, এই কথাগুলো আমরা শুনছি, কিন্তু এখানকার রাজনৈতিক জনগোষ্ঠীর সক্রিয় একটা ভূমিকা এতে চাপা পড়ে যাচ্ছে। আমি বলবো এইবারের মানে পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশের জনগণ 70-এর পার্লামেন্ট নির্বাচনের মতো একটা রাজনৈতিক ভূমিকা রাখলো, বড় ধরনের। সমাজতাত্ত্বিকভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা পর্যবেক্ষণ করার জন্য। আবার আরেকটি প্রবণতা আছে, এই একই সমাজে একটা উদীয়মান আরেকটা শক্তিও বিকশিত হচ্ছে। তারা ভোট 3-4 গুণ বাড়িয়ে নিয়েছে, আসনও 3-4 গুণ বাড়িয়ে নিচ্ছে। সেটাও কিন্তু গুরুত্বহীন নয়, সেটাও প্রচন্ড রকমের মনোযোগ পাওয়ার মতো একটা ব্যাপার। আমি সেই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম। ফলে বাংলাদেশ দুইভাবে রিয়্যাক্ট করেছে। প্রধান জনগোষ্ঠী, মূলধারার মানুষ যৌথভাবে চেয়েছে বাংলাদেশ মধ্যপন্থায় থাকুক। আমি যদি অঙ্কটা মিলিয়ে দেখি, যে আমি ধরে নিচ্ছি যত জায়গায় জামায়াতে ইসলাম জিতেছে অথবা হেরেছে, যেখানে সেখানে সে ভালো ব্যবধানে জিতেছে তা কিন্তু না, যেখানে হেরেছে সেখানেও যে সে খুব খারাপ ব্যবধানে হেরেছে তা কিন্তু না। ঠিক এখানে তাহলে ঘটনাটা ঘটছে, বাংলাদেশের সমাজে একটা দুটো স্রোতের একটা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগ্রাম চলছে। তার অভিপ্রকাশ ঘটেছে। কবে থেকে শুরু হলো এই সংগ্রাম? আমি বলবো বিগত সরকারের শুরু থেকে শুরু হয়েছে, যখন রাজনৈতিক দমন পীড়ন বেড়ে গিয়েছিল, গণতন্ত্র প্রায় দম বন্ধ করে, গণতন্ত্রের গলা টিপে ধরা হয়েছিল। গণতন্ত্র বলতে আমি আপাতত নির্বাচনী গণতন্ত্রের কথা বলছি। মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া হচ্ছিল, এবং বাংলাদেশের এই পরিস্থিতি অনেকগুলো বাইরের শক্তির জন্য সম্ভাবনা, যারা
এই ধরনের দেশকে নানা প্রকল্পভুক্ত করে, এই ধরনের দেশ নিয়ে নানা ধরনের আমি বলবো ষড়যন্ত্রে লিপ্ত হয়, তারা এই দমবন্ধ অবস্থায় নানাভাবে ঢুকেছে, এখানে অ্যাক্ট করেছে, মিত্র খুঁজেছে। এই ধরনের কারেন্টগুলো, এই ধরনের স্রোতগুলার সংঘাত এটা। এর ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ 2026-এর 12ই ফেব্রুয়ারি যখন একটা সুযোগ পেয়েছে, সুযোগ বলতে আমি বুঝাচ্ছি এখানে সরকার রাজনীতি ভোটের প্রক্রিয়া হস্তক্ষেপ করেনি, আমি মনে এটা আমি মাঠ পর্যায়ে দেখেছি। এবং যখনই বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার নির্বাচনী প্রক্রিয়া হস্তক্ষেপ করে না, তখনই বাংলাদেশের মানুষ একটা তার রায়টা দিয়ে দেয়। এই জনগোষ্ঠী যে রাজনৈতিকভাবে অনেক পরিণত, সে যে বুদ্ধিদীপ্ত, তার সিদ্ধান্তগুলো আপনি দেখেন 70-এ, 1991-এ, 96-এ যখন সরকার হস্তক্ষেপ করেনি নির্বাচনী ব্যবস্থায়, তখনকার রায়গুলো দেখেন, প্রত্যেকটা রায় তো ইউনিক এবং বুদ্ধিদীপ্ত। না, বুদ্ধিদীপ্ত রায় তারা নিল, আমি বুঝলাম, কিন্তু এখানে খুব বড় হেরফের কি হলো? কারণ আমি দেখছি যে হ্যাঁ, এখানে আসনের সংখ্যা কম, কিন্তু ভোটের সংখ্যা তো বেশি। না, ভোটের সংখ্যা বেশি না, বিএনপিরও ভোটের সংখ্যা বেশি, হ্যাঁ, ভোটের আবার জামাতেরও প্রচুর, ভোটের সংখ্যা বেশি, কিন্তু আসন কম কিন্তু ভোট বেশি। হ্যাঁ, এটা কি খুব সিগনিফিকেন্ট না? না, আমি তো বলছি যে অবশ্যই সিগনিফিকেন্ট। বাংলাদেশের সমাজে দুটি রাজনৈতিক চিন্তার একটা রেল লাইনের মতো এগুচ্ছে এবং পরস্পর ইন্টারেক্ট করছে, তাদের ভিতরে একটা সংগ্রাম চলমান। 2026-এর 12ই ফেব্রুয়ারি এই সংগ্রামের কোনো জ্যোতি ঘটেনি, শেষ হয়ে যায়নি, এই সংগ্রাম চলমান আছে। আমি এই জায়গাটা, এই যে সংগ্রামটা চলমান, সেই সংগ্রামটা সামনের দিনে আমি যে সাধারণ মানুষ, আমার জন্য কি পরিস্থিতি তৈরি করছে? কারণ একটি ডানপন্থী দল, একটি মধ্যপন্থী দল, তাই না? তো আমি তো ডানপন্থী দলকে চাই না বলেই আমি মধ্যপন্থী দলটিকে বেছে নিয়েছি, কিন্তু আমি তো সেই চাপে থেকেই যাচ্ছি যে ডানপন্থী দল তো উবে যায়নি, উড়ে যায়নি, থেকে যাবে, এক্সিস্ট করবে, এবং সে দ্বিতীয় সর্বোচ্চ ভোটদারি হিসেবে আমার মাঝখানেই থেকে যাবে, ছড়ি ঘোরানোর জন্য থেকে যাবে না, এবং তার বিকাশটাই দ্রুত লয়ে ঘটছে, আপনি এটাও যুক্ত করতে পারেন। হ্যাঁ, একেবারেই, যে আমার যেখানে 3% থেকে 11% থেকে আজকে 37% 30% যে দাঁড়ালো, তার মানে এটা বিরাট, এবং সে ভোটের হিসেবে অনেকখানি সে এগিয়ে এসেছে। তাহলে আমি একজন সাধারণ মানুষ হিসেবে বা ভোটার হিসেবে না, আমি ঠিক কোন অবস্থায় থাকছি? কিন্তু সমাজে যখন একটা জামাত ইসলামের পক্ষে কয়েক গুণ বেশি রায় পড়ছে আগের অবস্থা থেকে, একই সঙ্গে এই সমাজ বড় আকারে মধ্যপন্থীদের সুযোগ দিচ্ছে অর্থনৈতিক সংস্কারের জন্য, রাজনৈতিক সংস্কারের জন্য। আসন দেওয়া মানে কি? সুযোগই তো দেওয়া, যে তুমি সংসদে যে অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক সংস্কারগুলো করো। সুযোগ তো প্রশাসনিকভাবে সুযোগটা তো দেওয়া হলো মধ্যপন্থীদের, এবং এখানে 50% মানুষ কিন্তু ইলেকশনে আসেই নেই। না, আমি বলবো 40%। আচ্ছা, আমি ধরে নিলাম 40% মানুষ ইলেকশনে আসেনি। না, যে কোনো নির্বাচনে সেই 40% মানুষের চিন্তা ভাবনা তো আর নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই কোনো না কোনো দলের সাথে অ্যালাইন করে চিন্তার দিক থেকে, সুবিধা পাওয়ার দিক থেকে। তাহলে তাদের অবস্থান কি, তাদের চিন্তা কি? এরা তো এক্সিস্ট করেই আমাদের। একটা হলো যে কোনো দেশে সাধারণত 100% ভোট তো পড়ে না, ভোট 70-80 সর্বোচ্চ আমাদের দেশের ইতিহাসে। 60 একটা ভালো স্কোর, আমি বলবো 60% মানুষ 87 পর্যন্ত পড়েছিল আমাদের। এই জন্য 60, 70, 80 এরকম, ভারতে 80-র উপরও যায় অনেক সময়। আমাদের ভোট কম পড়েছে কারণ শহরে মানুষ কম ভোট দিয়েছে। আমাদের দেশের কাজের ধরনটা এমন, কর্মজীবী মানুষের অপ্রাতিষ্ঠানিক খাতটা বড়। ঢাকায় ধরুন কয়েক লক্ষ গৃহকর্মী আছে যারা ময়মনসিংহ, জামালপুর ইত্যাদি জায়গা থেকে আসে। তারা চাকরি 4 দিনের ছুটিতে 2-3 হাজার টাকা খরচ করে ভোট দিতে যেতে পারেনি। আরও এরকম অনেক। ফলে আমাদের দেশের মানদণ্ডে এটা 70% হলে খুবই ভালো হতো, আমি বলবো অতীত মানদণ্ডে 60% খুব খারাপ নয়। ভোটের হার আমি বলবো যথেষ্ট অংশগ্রহণমূলক। একটা কারণে আরেকটু কম হয়েছে, সেটা হলো প্রধান দল আওয়ামী লীগ না থাকার কারণে। আওয়ামী লীগের অন্তত আমি বলবো 1/3, 1/3 সমর্থক শুভানুদ্দেয়ী ভোট কেন্দ্রে যায়নি। এটা আমি আমার নিজের পর্যবেক্ষণে বলছি। ফলে ওই আওয়ামী লীগ না থাকার বাস্তবতায় 60 খুব ভালো একটা বেঞ্চমার্ক ভোটের জন্য। প্রথমত ওই দিকটা আমাদের এখন বিবেচনা করা যাবে না যে যারা আসেনি তারা আসলে কি হতো।
আমি বলবো জামাত ইসলামও কিছু কিছু এলাকায় আওয়ামী লীগের ভোট তো পেয়েছে, আওয়ামী লীগের ভোট কিন্তু বিভক্ত হয়েছে। ফলে ওই আওয়ামী লীগ আসেনি এবং যারা এসেছে তারা কাকে ভোট দিয়েছে, এইটাই নির্বাচনের ফলাফল বিশ্লেষণে আমি বলবো বড় কোনো বিবেচ্য বিষয় নয়। আচ্ছা, সেটা যদি ধরি, আমি জানি এটা একটা বাজে প্রশ্ন, কিন্তু তারপরেও করতে চাই। ধরেন যে 40% মানুষ ভোট দিল না, তারা ভোট দিলে ফলাফলে ঠিক কতটুকু পরিবর্তন আসবে? আমি মনে করি তারা ভোট দিলে বিএনপি আরো মধ্যপন্থী শক্তিটা আরো বেশি আসন পেত, এবং বিএনপি যদি আসনের মনোনয়নের ক্ষেত্রে আরো বুদ্ধিদীপ্তি হতো তাহলেও তার আসন বাড়ত। অর্থাৎ সামগ্রিকভাবে ভোটে যেই প্রবণতা এবং আরও মানে যেই প্রবণতার কথা আপনি বললেন যে যারা ভোটে আসেনি তারা যদি আসতো, এই প্রবণতাটাই আমরা দেখতাম। সেক্ষেত্রে জামাত হারার বড় কারণ কি? কারণ আমি একটা কেন হারার কথাটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আমরা গত 1-1.5 বছর ধরে দেখছিলাম, বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনের পর এক ধরনের ভীষণ হাইপ উঠল। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, মানুষের মাথার মধ্যে ওই চিন্তাটা আসলো কি মানুষ ভরসা করছে জামাতকে, কারণ জামাত দুর্নীতি করেনি, কারণ জামাতের উপর আস্থা রাখা যায়, জামাত এর আগে পরীক্ষিত না, এরকম নানা তত্ত্ব ছড়ানো হয়েছিল সামাজিক মাধ্যমে। সামাজিক মাধ্যম ছাড়াও সাধারণ মানুষের মাথার মধ্যে এই কাজটা করছিল যে জামাতকে সুযোগ দেয়া যাক, এরকম একটা আলাপ ছিল। তারপরেও কেন জামাত আগাতে পারলো না, বা 70% ভোট আসলে কেন? আমি আপনার সাথে অনেকে তো নেক টু নেক মানে 150-120 এরকমও হিসেব করে আমি আপনার সাথে ভিন্ন মত যে জামাত হেরেছে। আমি বলবো এই নির্বাচনে জামাতও জিতেছে। এই নির্বাচনের একটা অন্যতম নায়ক জামাতও। জামাত যথেষ্ট ভালো করেছে এবং মানুষ জামাতকেও সুযোগ দিয়েছে এবং আরও সুযোগ পেত, তারা কেন পায়নি সেটা আমি পরে বলতে চাই। কিন্তু আগে আমি বলছি যে জামাতও এই নির্বাচনের নায়ক। তারা 91 সালে 12-13 ভাগ ভোট পেয়েছে, এবার প্রায় 3 গুণ বেশি ভোট পেয়েছে। তারা 18টি আসন পেয়েছিল সেবার, এবার প্রায় 3 গুণ বেশি আসন পেয়েছে বা তারও বেশি। ফলে জামাত তো বড় আকারে আমি বলবো নির্বাচনে জিতেছে। জয় পরাজয়ের যে গতানুগতিক বিবেচনা, সেই বিবেচনা জামাত তো খুব ভালো করেছে এবং সে দুইভাবে তার এই বিজয়কে আগামীতে এগিয়ে নেবে। এক হলো পার্লামেন্টের প্রশাসনিক স্তরে সে একটা ভালো বিরোধী দল হওয়ার চেষ্টা করবে, তার সদস্যদের এমপিদের সেই ক্ষমতা আছে। দ্বিতীয়ত সামাজিক স্তরে সে তার যাত্রা অব্যাহত রাখতে চেষ্টা করবে। কিন্তু আমার নিজের বিবেচনায় জামাত তার সর্বোচ্চ শক্তি প্রদর্শন করেছে এবারের নির্বাচন, এর থেকে তার শক্তি আর একটু বাড়বে। কিন্তু তার যে সীমাবদ্ধতাগুলো তার রাজনীতির, সেটাও জনগণ দেখে ফেলেছে। প্রথমত জামাত সৎ লোকের শাসনের কথা বলেছে, যে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, এটা ছিল জামাতের আদি স্লোগান। কিন্তু এবারে নির্বাচনে আল্লাহর আইন চাই কথাটা বলেনি। ফলে বড় সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর কাছে প্রতিবাদ হয়েছে জামাত আসলে লিবারেল অবস্থান নিতে, যে আল্লাহর আইন চাই রাজনীতি আর করতে চায় না, সৎ লোকের শাসন চাই, এটাকে গুরুত্ব দিয়েছে। কিন্তু সৎ লোকের এমপি প্রার্থীরা যেভাবে টাকার বস্তা সহ বিভিন্ন জায়গায় ধরা পড়েছে, এইটাও তার কিছু সীমাবদ্ধতা উঠে এসেছে। যে ভোটাররা দেখলো যে সৎ লোকের শাসন চাই ব্যাপারটাও তার কাছে এক ধরনের স্লোগানের মতো, এই একটা সীমাবদ্ধতা তার উন্মোচিত হয়ে গেছে। দ্বিতীয়ত জামাত নারী প্রশ্নে যে অবস্থান নিয়েছে, যে একজন নারীকেও মনোনয়ন না দেওয়া, এটা জামাত এটার পক্ষে অনেক যুক্তি দিলেও বাংলাদেশে 8 কোটি নারী ভোটে, 6 কোটি নারী ভোটার, এই মানুষদের কাছে জামাতকে বারবার এই প্রশ্নের মুখোমুখি পড়তে হবে। জামাত সংখ্যালঘুদের মাত্র একজনকে মনোনয়ন দিয়েছে। ফলে সেই যে বহুত্ববাদী, শফিকুর রহমান সাহেব বিভিন্ন জনসভায় বলেছেন আমরা বহুত্ববাদী সমাজ চাই, কিন্তু আসলে বহুত্ববাদী সমাজের পক্ষে ওনারা সিদ্ধান্ত নিতে পারছেন না, এইটা তার একটা সীমাবদ্ধতা। জামাত বলেছে যে মুসলিম শরিয়া আইনের আলোকে ফ্যামিলি লকে তারা রিফর্ম করবেন, কিন্তু সেইটা একটা, আমি বলবো এটা একটা সীমাবদ্ধতা আছে। সেটা বাংলাদেশের নারী সমাজ যেই অধিকারের কথা বলে সেটার সাথে এই ধরনের স্লোগানের একটা ফারাক আছে। এবং বৃহত্তর যে চ্যালেঞ্জ হলো, জামাতের পাশে তো বিএনপিও আছে। বিএনপি এখন যদি অর্থনৈতিক সংস্কার করে, নানা ধরনের রাজনৈতিক সংস্কার করে, তাহলেও জামাতের স্কোপ কমে যাবে। জামাত যে ধরনের সংস্কার কথা, যে ধরনের রাজনীতির কথা বলে একই জোটে ছিল, সেই কাজগুলো যখন বিএনপি করবে, জামাতের বলার কিছু থাকবে না।
ফলে এবারের নির্বাচনে একদিকে জামাত তার পুরো সর্বোচ্চ হাতিয়ার প্রয়োগ করে যেই সফলতা পেয়েছে, এর থেকে আর সামান্যই সে বিকশিত হতে পারবে, এটা আমার অনুমান। তার মানে কি এই জায়গাটা দাঁড়ানো যায় জনাব আলতাফ পারভেজ যে জামাতের আসলে এটাই শক্তি, এর বেশি আর কিছু সে না, আরো কিছু আগাবে তারা, যেমন সেটা কি খাত হতে পারে, না মানে সে কি হতে পারে জামাতের সামনের স্ট্র্যাটেজি? ওকে, আমি সেটা বলছি যে জামাত ধরুন ৭০টার মতো সংসদীয় আসন পেয়েছে। বিএনপি যখনই স্থানীয় সরকার নির্বাচন দিবে, সেই স্থানীয় সরকার নির্বাচন এই এমপিরা তো প্রভাব বিস্তার করতে পারবেন। তারা চেষ্টা করবে ওই উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এগুলো নিজেদের লোক জিতিয়ে আনা। জামাত এই প্রধান বিরোধী দল হিসাবে তার যে ইতিমধ্যে অর্থনৈতিক সাম্রাজ্য রয়েছে, ব্যাংক, হাসপাতাল, বিমা, সেগুলোকে আরও বিস্তৃত করবে, আরও অনেক তরুণ, শিবিরের অনেক তরুণকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবে। জামাত কিন্তু দান অনুদান ভিত্তিক একটা সংগঠন, তারা প্রচুর ফিলান্থ্রপিক কাজ করে, সেইটাও সে বাড়াতে পারবে। তার সম্ভাবনার এই জায়গাগুলো আছে, কিন্তু তার সীমাবদ্ধতার জায়গাগুলো আছে। সে এমনকি ইসলামী আন্দোলন সহ অনেকগুলো মুসলিম দলের সমর্থন পায়নি, এবার তারা জোটে আসেনি, ওই দিক থেকেও তারা একটা চাপে পড়বে। জামাত এখন একটা সংকটে পড়বে, সে কি উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের দিকে এগোবে না আরও ধর্মতান্ত্রিক দিকে যাবে, কারণ ধর্মতান্ত্রিক দিকে ইসলামী আন্দোলন সহ অনেকের চাপ থাকবে তার উপর। আর উদারনীতিক দিকেও যেহেতু বিএনপি একটা উদারনৈতিক অবস্থান নিয়েছে, জামাতের সেই দিকেও আর এগুলোর বেশি জায়গা নেই। ফলে আমি বলবো জামাত এবার যেই পর্যায়ে এসেছে, এর থেকে তার সম্ভাবনা আর খুব বেশি নেই। সেক্ষেত্রে বিএনপি জিতলো বড় একটা, মানে তারও ইতিহাসের আসলে সর্বোচ্চ সিট সে না, কিন্তু তার রাজনৈতিক সম্ভাবনাটা বিপুল রয়ে গেছে, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই। আমি সেই জায়গাটাতে একটু আসতে চাই। সেক্ষেত্রে বিএনপির কি সুযোগ রয়ে গেছে, বিএনপি কি করতে পারে সামনের দিনে? প্রথম চ্যালেঞ্জ হলো সংগঠনে শুদ্ধি অভিযান চালানো। কারণ এবার যে বিএনপি 213-15টি আসন পেয়েছে, আরো 10-15টি আসন পেত যদি তার বিদ্রোহী প্রার্থীরা না থাকতো। হ্যাঁ, ফলে এই যে দলকে গোছানোর ব্যাপার আছে, তাদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, অর্থাৎ দলীয়ভাবে। এবং আরেকটা বড় ব্যাপার, ঢাকায় যে তারা অনেকগুলো আসন হারিয়েছে, এটা মূলত চাঁদাবাজি বিষয়ে জামাতদের যে অভিযোগ ছিল সেটার সত্যতা। বিএনপির প্রতি ঢাকার অনানুষ্ঠানিক খাতের, অপ্রাতিষ্ঠানিক খাতের মানুষের, হকার, ফেরিওয়ালা, দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী, এদের আসলে অনেক অভিযোগ আছে। বিএনপির স্থানীয় কর্মীরা এদের চাঁদার জন্য চাপ দেয়, চাঁদা নেয়, প্রভাব বিস্তার করে, এলাকায় অনেক মাস্তানি করে। বিএনপির এদের দূর করতে হবে সংগঠন থেকে। ম্যাসিভ একটা শুদ্ধি অভিযান চালানোর চ্যালেঞ্জ এখন দলীয়ভাবে আছে। আবার এইটা যদি উত্তরণ ঘটাতে পারে, তাদের একটা সাংগঠনিক একটা ভালো অবস্থা হবে ঢাকায়। আমি বলবো বিএনপি এখন অনেক ধরনের বড় ঝুঁকিতে আছে। বিরোধী দল যদি আন্দোলন করে, ঢাকায় বিএনপির এটা মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। এক ধরনের সাংগঠনিক সংকটেই পড়লো ইলেকশনের মধ্যে দিয়ে। আমরা ওই সংকটে কিন্তু এই সংকটকে সে একটা সম্ভাবনায় রূপান্তর করতে পারে একটা শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে। না, সেই অঙ্কটা আমি আসবো, কারণ সংকট আসলে আরো অনেক আছে বিএনপির জন্য। কিন্তু একই সাথে তো এটাও বলা হয়ে থাকে যে বিএনপির আসলে 4টা ভাগ, অনেকেই বলছে যে 4 ভাগে বিএনপি চলে আসলে এখন। তার নিজের দলের মধ্যেও আসলে নানা রকম জটিলতা আছে। সেই জটিলতাগুলি কাটিয়ে উঠতে গেলে একদিকে সরকার পরিচালনা, একদিকে মাঠের রাজনীতি পরিচালনা, সাংগঠনিকভাবে সে আসলে শক্তিশালী না এখনো। কতটা চ্যালেঞ্জে বিএনপি? না, আমি বলবো ওই সাংগঠনিক যে উপদলীয় যে আদর্শিক বিভেদ, এটা থেকে বিএনপির নির্বাচনের ভিতর দিয়ে উত্তরণ ঘটে গেছে। এটা কিভাবে আমি একটু ব্যাখ্যা করতে চাই। বিএনপিতে গত 2-3 মাসে তারেক রহমান যেই দিকে বিএনপিকে ফোকাস করলেন, সেটা হলো একটা মধ্যপন্থী উদারনৈতিক রাজনীতি। আগে বিএনপিতে মধ্য ডান যেই অবস্থান ছিল, এবার সেখান থেকে সে পরিপূর্ণভাবে মধ্যপন্থী একটা অবস্থানে আসার চেষ্টা করেছে। ফলে এবং সেই চেষ্টা সফল হয়েছে। ভোটের ফলাফল তারেক রহমানের ওই অবস্থানকে সমর্থন করেছে। ফলে বিএনপির ভিতর ওই ধারা রাজনীতিবিদরা নেতৃত্বে থাকবেন, মন্ত্রী হবেন, আমি বলবো বিভিন্ন দায়িত্বশীল পদে তারা চলে আসবেন। ফলে বিএনপির আদর্শিক জায়গায় উপদলীয় সংকট থেকে একটা অবস্থানে চলে এসেছে। এইটা আসলে বড় সংকট নয়। বড় সংকট হলো বা বড় চ্যালেঞ্জ হলো তারেক রহমান যে রিফর্মগুলোর কথা বলেছেন, তাদের ইশতেহারে যেই কথাগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা। এইটা করতে পারলে, এটা যদি সফলভাবে তারা একের পর এক যদি সংস্কারমূলক পদক্ষেপগুলো নিতে পারে,
আমি বলবো বিএনপির জনপ্রিয়তা আরও বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই জায়গাটাতেই আসি। তারেক রহমানের 31 দফা আছে, তারা সেই রিফর্মটা করতে চান, হাতে সময় 5 বছর। সেই 5 বছরের মধ্যে আমি প্রথমেই যদি ধরে নেই যে আমার গণভোটের যে বিষয়টি বা জুলাই সনদ কার্যকর করার যে বিষয়টি, সেখানে 6 মাস চলে যাবে। তার সাথে যুক্ত হবে হচ্ছে আমার অর্থনীতিকে ঠিকঠাক না, করা। জুলাই সনদ নিয়ে বিতর্ক চলা অবস্থায় পশাসনিক পদক্ষেপ নিতে তো বাধা নেই, কিন্তু আমি তো মনোযোগ দিতে পারি না, আমার ওই প্র্যাকটিস নেই। আমরা আশা করি যে নিশ্চয়ই এই সরকার সেদিকে মনোযোগ দিবে, কিন্তু অভিজ্ঞতা আমাদেরকে সেটা বলে না। 1, 2 হচ্ছে আমার অর্থনীতির অবস্থা খারাপ, আমার বিনিয়োগের অবস্থা খারাপ, আমার কর্মসংস্থান খারাপ, সাথে আছে আমাদের মব কালচার, সাথে আছে আমার এই যে তরুণদের অভ্যুত্থানের পর একটা প্র্যাকটিসের মধ্যে আমরা ঢুকে গেলাম যে কিছু হলেই এক ধরনের অস্থির পরিবেশ তৈরি করা। তার মানে এই বিএনপি সরকারের জন্য খুব ফুলের বিছানা হতে যাচ্ছে না সামনের 5 বছর। সেই জায়গাটাতেই আপনার কাছে যেটা জানতে চাই, কোন স্ট্র্যাটেজি আসলে বিএনপির জন্য জরুরি? নিশ্চিতভাবে তাদের স্ট্র্যাটেজি আছে, কিন্তু আপনাদের মতো জায়গা থেকে আপনার কাছে কি আমি একটা প্রথমত মনে করি জুলাই সনদ যেহেতু গণভোটে বিজয়ী হয়েছে, হ্যাঁ পেয়েছে, এই সনদ বিএনপি বাস্তবায়ন দ্রুত করে ফেলা উচিত। কারণ এইটা বিএনপির প্রতি মানুষের যে বিপুল ভোট, কিভাবে করবে? তারই তো নোট অফ ডিসেন্ট আছে না, অনেকগুলো। যতটুকু তারা করা সম্ভব, তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে ব্যাপক, মানে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ব্যাপারে তাদের আর টানাপোড়েনে থাকার সুযোগ নেই, এবং এইটা তাদেরকেও এগিয়ে রাখবে। কারণ জনগণ হ্যাঁ পক্ষে রায় দিয়েছে, তাদের পক্ষেও রায় দিয়েছে। এই যে জনগণের একটা রায়ের মধ্যে যে একটা সংহতি, একটা যুক্ততা, একটা ছন্দ, এটা বিএনপিকে উপলব্ধি না করে সামনে এগোনোর সুযোগ নেই। গণভোটের অংশ জুলাই সনদের প্রতি বিএনপির নেতিবাচক অবস্থান নেওয়ার আর কোনো সুযোগই নাই, আমি বলবো এটা নেওয়া ঠিকও হবে না। বিএনপি যতটুকু হ্যাঁ বলে এসেছে ততটুকু তাকে এখানে বাস্তবায়ন করে দিতে হবে দ্রুতলয়। আর হলো পুলিশের রিফর্ম এবং অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো দ্রুত, মানে তরুণ সমাজ কর্মসংস্থানের ক্ষেত্রে একটা দ্রুত একটা বার্তা পেতে চায়, একটা পরিবর্তন দেখতে চায়। এবং আমি বলবো সেক্ষেত্রে বিএনপির জন্য সহায়ক হবে এবারের ভোটের পরে এখানে অনেক বিনিয়োগকারী আসবেন দেশ বিদেশ থেকে। এটা একটা পজিটিভ ঘটনা। এখন শুধু পুলিশ বাহিনীকে অ্যাক্টিভেট করা সঠিকভাবে, হ্যাঁ নৈতিকভাবে না, এটা দুর্নীতির ব্যাপারটা এত পদ্ধতিগত রিফর্মের দরকার আছে, সেটা প্রথম 100 দিনে হবে না, কিন্তু প্রথম 100 দিনেই অবশ্যই পুলিশ বাহিনীকে নৈতিকভাবে এবং সাংগঠনিকভাবে সবল করতে হবে, মব সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে হবে। এই দুটো খুবই জরুরি এখানে এখনই। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেহেতু গণভোটের প্রসঙ্গটি আসলো, আলোচনা করছেন অনেকেই, আমার নিজের কাছেও ব্যাপারটা খুব অদ্ভুত লেগেছে। আমি যখন ভোটটা দিতে গেলাম, আমি দেখলাম যে গণভোটের টিক দেওয়া আছে। আমরা প্রচারও দেখেছি টিক দিন, সরকারের পক্ষ থেকে যে প্রচার চালানো হয়েছে টিক দিন। একেবারে আমার অভিজ্ঞতা, এটা কেন্দ্রে দাঁড়িয়ে যে একজন নারী, 3-4 জন নারী একজন পুরুষকে জিজ্ঞেস করছেন যে এই যে আরেকটা যে কাগজ দিব এটা কি করতাম, তখন উনি বলছেন যে ওই যে টিক দেওয়া আছে যে ওইটাই টিক দিবা, আরেকটা তো ভুল। সো মানে সাধারণ মানুষের কাছে এই তথ্য পৌঁছানো হয়েছে, ক্রস চিহ্ন মানে ভুল, টিক চিহ্ন মানে ঠিক। হ্যাঁ না ওটা আসলে বড় ফ্যাক্টর না। সো এই যে আমি ম্যানিপুলেট করলাম আমার প্রচারের মাধ্যমে, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় না যে এই গণভোট আসলে বিভ্রান্তি তৈরি করলো সমাজে? গণভোটের যে গণভোটের প্রক্রিয়া আসলে বিভ্রান্তিকর, অপ্রয়োজনীয়ভাবে বিভ্রান্তিকর। মানুষকে যদি বোঝানো যেত গণভোট হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষার উপর, মানুষ জুলাইয়ের আকাঙ্ক্ষাকে হ্যাঁ বলতো। আমি বলবো এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতার দিক। গণভোটের মধ্য দিয়ে আসলে জুলাই সনদকে তারা বিতর্কিত করতে চেয়েছে এবং কিছু কিছু করে পেরেছেও বিতর্কিত করতে, কিন্তু আমাদের ওই কারিগরি ত্রুটি, কাঠামোগত ত্রুটি, সরকারের ব্যর্থতার দিক এখন ভুলে যেতে হবে। আমি নিজে গণভোটের প্রক্রিয়ার একজন সমালোচক ছিলাম, কিন্তু আমি জুলাই সনদের বাস্তবায়ন চাই এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার আরও অনেক কিছুর বাস্তবায়ন চাই। ফলে বিএনপিকে গণভোটের বিয়ন্ডে চিন্তা করতে হবে, পেছনে যে আমরা আমাদের কাঁধে জুলাই অগাস্টের 2024-এর জুলাই অগাস্টের শহীদদের আকাঙ্ক্ষাগুলো আমাদের কাঁধে, আমাদের এটা বাস্তবায়ন করতে হবে। বিএনপিকে আমি বলবো গণভোটে যতগুলো সংস্কারের প্রস্তাব রয়েছে তার চেয়েও বেশি সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে এগোতে হবে।
তবেই সে তার বিরোধী দলের চেয়ে এগিয়ে থাকবে। সেক্ষেত্রে আমার যখন গণভোট হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে আমরা জানি নোট অফ ডিসেন্ট আছে অনেকগুলো রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপির অনেকগুলো নোট অফ ডিসেন্ট রয়েছে। অনেকেই বলছেন এই কথাটি যে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে বিএনপি আসলে ঠিক কী ধরনের ভূমিকা নেবে, মানে তাকে তো হ্যাঁ ভোট যেহেতু পাশ হয়ে এসছে তাকে আসলে এই গণভোটে যে রায় এসছে সেটাকে মানতে হবে না, কিন্তু সেখানে প্রত্যেকটা জায়গায় বলা আছে যে যারা বিজয়ী হবে তারা তাদের ইশতেহার অনুযায়ী অবস্থান নিতে পারবে। গণভোটের ওই জুলাই সনদের তালিকায় সেগুলো রয়েছে। সেই ধরনের ব্যবস্থাটা কি হবে তাহলে? সেইগুলো আমি বলবো যে বিএনপি জুলাই সনদ প্রণয়নকালে যে অবস্থান নিয়েছে পার্লামেন্টেও একই অবস্থান নিলেই জটিলতা কমে যাবে। কিন্তু পার্লামেন্টে 213 আসনের পরে আমি যদি আরো রক্ষণশীল অবস্থান নেয় জুলাই সনদের প্রতি তাহলে সমস্যা হবে। তাহলে এনসিপি, জামাত ইসলাম একটা বিরোধী অবস্থান নেবে। কিন্তু এই দলগুলো, এই 3 দল জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় যে অবস্থানে ছিল সেই অবস্থানটা বজায় রাখলেও আমি বলবো সংকট হবে না। একটু পরিষ্কার করে বলেন, আমি খুবই কনফিউজ। জুলাই সনদ প্রণয়ন হয়েছে তো 7 মাস ধরে ঐক্যমত কমিশনের আলোচনায়। সেখানে তো এই রাজনৈতিক দলগুলো তার যার যার ভূমিকা বলে এসেছে, তাই তো? তারই একটা অংশ গণভোটে এসেছে। সুতরাং তাদের ওই অবস্থানের আলোকেই সংসদীয় বিতর্ক হবে, এটাই স্বাভাবিক। তারা যদি যার যার অবস্থান থেকে বড় আকারে সরে না যায় তাহলে জুলাই সনদ পাশে তো আমি কোনো সমস্যা না। ধরেন দেখি না। এখন বিএনপির নোট অফ ডিসেন্ট দেয়া আছে, আমি আসলে 2 বারের প্রধানমন্ত্রী চাই না, হ্যাঁ, তো এই জায়গায় তাহলে কি হবে? না, আমি বলবো যে বিএনপি জুলাই সনদের তো কিছু বলে এসেছে। এখন তার প্রতি যে জনরায় এবং একই জনগণের গণভোটের প্রতি যে হ্যাঁ রায়, এর আলোকে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়ে অবস্থান নেবে পার্লামেন্টে। ধরেন দলীয় প্রধান এবং দেশের প্রধান এক হতে পারবেন না, এই ক্ষেত্রে কি ভূমিকা নেবে? না, এগুলা মানুষের আকাঙ্ক্ষা হলো একজন 2 বারের বেশি প্রধানমন্ত্রী না থাকা, দলীয় প্রধান এবং না হওয়া, এগুলো কিন্তু বিএনপির আবার যেহেতু এগুলো পাশ করার সংখ্যাগরিষ্ঠতা আছে তার অবস্থানই পাশ হবে, এটাও মেনে নিতে হবে আমাদের। এবং বিএনপিকে জনগণ সেই রায়ও দিয়েছে। মানে পার্লামেন্ট তো জনগণের রায়ের অভিপ্রকাশ, এবং জনগণ যদি বিএনপিকে 215 আসন দিয়ে থাকে ওই 215 আসনের সুবিধা পার্লামেন্টে বিএনপি নেবেই, এবং সেটা নেওয়া কোনো অন্যায় কিছু না। আচ্ছা, সেই জায়গায় আরেকটা জিনিস একটু জানতে চাই যে এই রাষ্ট্রপতি স্পিকার এই জায়গাগুলো কেমন হবে? কারণ এবার তো আসলে কে না, এবার স্পিকার বিএনপি থেকে হবে, ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে, এবং সংসদের যে স্থায়ী কমিটিগুলো তার অনেকগুলোর সভাপতি হবে বিরোধী দল থেকে। এগুলা আমার ধারণা এগুলা নিয়ে কোনো বড় আকারে বিভেদ হবে না। ওথ কে পড়াবেন? ও নির্বাচন কমিশনার পড়াবেন। তার মানে এই জায়গায় যে তর্কটি রয়েছে যে প্রতিবাদ, আমার মনে হয় এগুলা কোনো বড় ধরনের তর্ক হবে না। আচ্ছা, এবার একটু আন্তর্জাতিক দিকে আরেকবারও ফিরে যেতে চাই। সেটা হচ্ছে নতুন সরকারের জন্য তো এবার একটা ভূ রাজনীতি একটা বড় চ্যালেঞ্জ। কারণ আমরা জানি যে ইলেকশনের আগে থেকেই আসলে এই ভূ রাজনীতি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে, এবং এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশ যেরকম অবস্থানে রয়েছে এই অঙ্ক মেলানোর ক্ষেত্রে, কে কার বন্ধু, কে কার শত্রু, শত্রুর শত্রু বন্ধুর বন্ধু, এরকম। সেক্ষেত্রে এই যে চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমাদের অন্তর্বর্তী সরকার যে চুক্তিগুলো করে গেলেন, সেটা সামনে এই বিএনপি সরকারের জন্য কত বড় বিপদ তৈরি করলো? চরম বিপদ। আমি বলবো নতুন সরকারের জন্য বিএনপি হোক, জামাত, এই নির্বাচনে তো জামাতও জিততে পারতো, জামাতও সরকার গঠন করতে পারতো। যেই সরকার গঠন করত তার জন্য একটা চরম বিপদ তৈরি করে গেল অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তরাষ্ট্রের সাথে, জাপানের সাথে চুক্তি করে গেল। এই চুক্তিগুলো তো বাস্তবায়ন করা নতুন সরকারের জন্য বাধ্যবাধকতা আছে। তারা বলতে পারে যে আগের সরকারের জনসমর্থন ছিল না, আমরা নতুন করে আলোচনা শুরু করতে চাই, কিন্তু তারপরেও অনেক চ্যালেঞ্জ আছে। চুক্তি মানেই একটা ধারাবাহিকতা রাখতে হয় যে কোনো দেশের নতুন সরকারকে। যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হলো, এটা তো আমি বলবো বাংলাদেশের অর্থনীতির জন্য একটা ভয়াবহ চ্যালেঞ্জ, কূটনীতির জন্য চ্যালেঞ্জ, আমাদের প্রতিরক্ষা কাঠামোর জন্য একটা চ্যালেঞ্জ। আমি একটু বিস্তারিত বলতে চাই। যেমন এই চুক্তিতে আছে যে সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্র থেকেও কিনতে হবে, এবং অন্য দেশ থেকে কিনলেও তার আপত্তি আছে। ধরুন আমরা তো চীন থেকেই সামরিক সরঞ্জাম কিনে থাকি, সস্তায় পাওয়া যায়। ঐতিহাসিকভাবে চীনই আমাদের সামরিক বাহিনীকে অস্ত্র দিয়ে থাকে, প্রশিক্ষণ দিয়ে থাকে। এখন বাংলাদেশ চাইলেই তো
তার অবস্থান পরিবর্তন করতে পারবে না। কেন করবে? বাংলাদেশের তো জাতীয় স্বার্থ বলে একটা কথা আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেখানে চুক্তি করে আসলো। তারপরে কৃষি পণ্য 42,000 কোটি টাকার কৃষি পণ্য কিনতে হবে প্রতি বছর। 1500 কোটি ডলারের জ্বালানি কিনতে হবে। যুক্তরাষ্ট্রের পণ্যে অশুল্ক বাধা দেয়া যাবে না। 14টি বোয়িং কিনতে হবে। একটা বোয়িংয়ের দাম আমি নেটে দেখলাম 3,600 কোটি টাকা। প্রথমত কেন কিনবো? আমার প্রয়োজন থাকলে তো আমি কিনবো, এবং কেনার ক্ষেত্রে তো আমার স্বাধীনতা থাকতে হবে। আজকে যুক্তরাষ্ট্রকে থেকে বোয়িং কেনার চুক্তি করে এসেছে শুল্ক কমানোর কথা বলে। ইউরোপীয় ইউনিয়ন যদি বলে আমার থেকে এয়ারবাস কিনো, না হলে আমি শুল্ক বাড়িয়ে দেবো, তোমার সাথে তো আমারও বাণিজ্য আছে, তখন নতুন সরকার কি বলবে? ফলে আমি বলবো যুক্তরাষ্ট্রের সাথে এই সরকার যে চুক্তি করে এসেছে এটা চরম একটা চ্যালেঞ্জ ভবিষ্যৎ সরকারের জন্য। এই হলো একটা চ্যালেঞ্জ। ফলে এই চ্যালেঞ্জের সাথে আবার যুক্ত হয়ে পড়েছে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক। এই চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা অত্যন্ত মূল্যবান, কারণ বাংলাদেশের অবকাঠামো খাতে চীনের প্রচুর বিনিয়োগ আছে, চীনের সংশ্লিষ্টতা আছে। চীন আমাদের এখানে 9টার মতো বড় সেতু করে দিয়েছে, এবং আগামীতে এরকম সেতু করার প্রয়োজন হবে আমাদের। যুক্তরাষ্ট্র তো এগুলো আমাদের করে দেবে না। তৃতীয়ত হলো ভারতের সাথে নতুন সরকারের সম্পর্ক উন্নয়নের একটা চ্যালেঞ্জ। নরেন্দ্র মোদী ভালো টুইট করেছে, কিন্তু সম্পর্কটা ভালো পর্যায়ে নেওয়া খুবই সহজ হবে না। সামনে আমাদের গঙ্গা চুক্তি নবায়ন করার ব্যাপার আছে এই বছরই, এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে। শেখ হাসিনার ভারতে অবস্থান, আওয়ামী লীগ নেতাদের ভারতে অবস্থান একটা জটিলতা তৈরি করে রেখেছে। ভারতের সমাজে বাংলাদেশ সম্পর্কে অনেক নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে এখানে সংখ্যালঘুদের উপর নানা হামলার কারণে, বিশেষ করে দীপু দাসের পড়ানোর ঘটনায় ভারতের সমাজে খুবই একটা নেতিবাচক ইমেজ তৈরি করেছে বাংলাদেশে। আবার বাংলাদেশের মানুষের মাঝেও ভারতের সরকারের ভূমিকা সম্পর্কে নেতিবাচক ইমেজ আছে, সিরিয়াসলি আছে, বিদ্বেষ কাজ করছে। ফলে ডানপন্থীরা, উভয় দেশের ডানপন্থীরা এই অবস্থাকে আরো খারাপ করার চেষ্টা করছেও। মোস্তাফিজের ঘটনায় আমরা দেখলাম যে বাংলাদেশ কিভাবে একটা ট্র্যাপে পড়ে গেল, এবং এখান থেকে অনেকে সেই ট্র্যাপে থেকে জনপ্রিয় হওয়ার লোভে পড়ে ওইটাকে আরো বাংলাদেশকে খারাপ অবস্থায় নিয়ে গেল। এই ধরনের প্রবণতা ওইখানেও আছে, ওইখানেও ঘটবে, এখানেও ঘটবে। এই নেতিবাচক প্রবণতা থেকে সম্পর্কটাকে আরো স্বাভাবিক পর্যায়ে আনা, উইন উইন একটা সম্পর্ক করা, যে উভয় দেশই লাভবান হবে, কিন্তু বাংলাদেশ হেলে পড়বে না, ভারতও হেলে পড়বে না, এই জায়গায় আনাটা একটা চ্যালেঞ্জ আছে। কিন্তু এক্ষেত্রে আমি আশাবাদী বেশি। ভারত বাংলাদেশের সম্পর্কটা আমি বলবো হয়তো দ্রুতই ভালোর দিকে মোড় নেবে, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে শুল্কটা কিভাবে আবার পুনর্পাঠ করা যাবে, পুনর্মূল্যায়ন করা যাবে, এইটা আমি মনে করি সহজ হবে না। জাপানেরটা একদম পুরোটা, এবং সবগুলো চুক্তির তথ্য জানা যাচ্ছে না। সরকার এমনভাবে নির্বাচনী ডামাডোলের আড়ালে চুক্তিগুলো করলো যে আমরা এখনো বিস্তারিত তথ্য জানি না, প্রকাশ করা হচ্ছে না। এত গোপনীয়তার কি কারণ থাকতে পারে? ওই কারণটাতে একটু আসতে চাচ্ছিলাম যে কি কারণ, মানে কেন এটা করতে হলো ইন্টারিম গভর্নমেন্টকে? আমার মনে হয় কার চাপ, কোন চাপ? এইটা হলো, দেখুন, এইটা তো একটা দুর্ভাগ্যের কথা বলতে হয় যে 24-এর অভ্যুত্থানের পরপরই ছাত্ররা এমন অনেককে নীতি নির্ধারণী দায়িত্বে ডেকে নিয়ে আসলো যাদের অনেকে দ্বৈত নাগরিক। যদি একটা দেশের নাগরিক, একজনের ডেনমার্কের নাগরিক হয়, যুক্তরাষ্ট্রের নাগরিক হয়, ব্রিটেনের নাগরিক হয়, আবার একই সাথে বাংলাদেশে একটা নীতি নির্ধারণী দায়িত্বে আসে, তাহলে তো তার নানা ধরনের কমিটমেন্ট নানা জায়গায় থাকতে পারে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউই জনপ্রতিনিধি নন ওইভাবে। জনগণের কাছে এখানে তাদের দায়বদ্ধতা নেই। এদের অনেকে বিদেশে ছিলেন, বিদেশে থেকেছেন, কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামের মানুষকে তো ভাই দেশে থেকে সংগ্রাম করতে হয়, দেশেই আছেন, জনগণের কাছে প্রতিদিন জবাবদিহি করতে হয়। ইনুস সরকারের অনেককে কিন্তু জনগণের কাছে জবাবদিহি করতে হবে না। ফলে তারা তাদের আন্তর্জাতিক যোগাযোগের নানা স্বার্থ সম্পর্কের কারণে আমি বলবো এই ধরনের চুক্তিগুলো করেছেন। কেন জবাবদিহিতার মধ্যে আনা যাবে না? আমরা তো গণমাধ্যমে দেখছি যে উপদেষ্টা মণ্ডলীর যারা আছেন তারা আসলে এখান থেকে বের হয়ে, ইন্টারিম গভর্নমেন্ট থেকে বের হয়ে যার যার আগের ব্যবসা বাণিজ্যে তারা ফেরত যাবেন, কেউ শিক্ষকতায় যাবেন, কেউ তার আগের এনজিও। আচ্ছা, তাহলে আমি আপনাকে কেন আমি ইন্ডিভিজুয়ালি মানুষদেরকে আসলে এই প্রশ্নের মুখে দাঁড় করাতে পারবো না, বা
জানতে চাইতে পারবো না যে আপনারা কেন এই কাজটা এই ক্ষেত্রে আমার প্রস্তাব হলো নতুন সরকারের প্রথম কর্তব্য হবে গত 18 মাসের সকল কার্যক্রমের একটা শ্বেতপত্র তৈরি করা। প্রত্যেক মন্ত্রণালয়ে, প্রত্যেক দপ্তরে, উপদপ্তরে গত 18 মাস কি হয়েছে, কি কেনাকাটা হয়েছে, কি চুক্তি হয়েছে, কি নিয়োগ হয়েছে, কি পদক্ষেপ নেওয়া হয়নি, সেগুলোর সবগুলোর একটা শ্বেতপত্র তৈরি করা, জনগণকে জানানো। না হলে নতুন সরকার নিজেকে জবাবদিহি করতে হবে। আপনি যেটা বললেন, এখন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তির কারণে বর্তমান সরকার যদি কোনো বিপদে পড়ে, উনি কি অন্তর্বর্তীকালীন সরকারের কাউকে কোনোভাবে আদালতে তুলতে পারবে, জবাবদিহির আওতায় আনতে পারবে? তাহলে তার সেই জন্য প্রয়োজন আগেই একটা শ্বেতপত্র তৈরি করে জনগণকে জানানো যে ভাই আমি এই অবস্থায় বাংলাদেশকে পেয়েছি, তোমরা দেখো। এবং এই বিষয়ে আমি বলবো ওই শ্বেতপত্র নিয়ে পার্লামেন্টে উপস্থাপন করে একটা বিতর্ক হওয়া উচিত। জি, সেক্ষেত্রে আমরা একটু যেহেতু পার্লামেন্টের প্রশ্নেই আসলাম, আপনার কাছে কি মনে হয় পার্লামেন্টে এবার কতটা কালারফুল হতে যাচ্ছে? পার্লামেন্ট বেশি কালারফুল হবে না, কিন্তু পার্লামেন্ট অনেক বিতর্ক হবে, অনেক ভালো আমি বলবো, কারণ একটা শক্ত বিরোধী দল আছে, এটা আমাদের গণতন্ত্রের জন্য ভালো। কালারফুল হবে না এই কারণে আমাদের নারী এমপি কম, সংখ্যালঘু এমপি কম। এইটা হলো আমি বলবো আমরা 54 বছরে একটু পিছু হটে গেলাম এই ক্ষেত্রে। মাত্র 4 ভাগেরও কম নারী প্রার্থী, এগুলো নিয়ে অনেক আলাপ হয়েছে। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। আমাদের পরে নেপালে অভ্যুত্থান হয়েছে এবং নেপালের সমাজ রাজনৈতিকভাবে দীর্ঘদিন রাজতন্ত্রের মধ্যে ছিল, আমাদের চেয়ে পিছিয়ে পড়া একটা রাজনৈতিক সমাজ। এবারে নির্বাচনে তাদের ওইখানে প্রত্যেক দলের গড়ে 10% বেশি নারী প্রার্থী আছে। অর্থাৎ নেপালের পার্লামেন্টে, আসন্ন পার্লামেন্টে অনেক নারী এমপি থাকবে। আমাদের এখানে কিন্তু আমরা 24-এর অভ্যুত্থানের পরও সেক্ষেত্রে পিছিয়ে গেলাম। একই ঘটনা ঘটবে সংখ্যালঘুদের ক্ষেত্রেও। আচ্ছা, এই যে নেপালের মতো একটা ছোট দেশ বা শ্রীলঙ্কার মতো একটা ছোট দেশ, আমি জেনজি উত্থানের পর দেখলাম যে তারা একটা দারুণ সরকার ফর্ম করে ফেলতে পারলো। নেপালের মতো দরিদ্র দেশ, ছোট দেশ, নানা দিক থেকে আমাদের দিকে পেছানো, সেরকম একটা দেশ আসলে এই ধরনের ভূমিকা নিয়ে নিতে পারে, বাংলাদেশ কেন পারে না? এর একটা বড় কারণ আমাদের নাগরিক সমাজের নেতাদের লেজুর ভিত্তি। তারা যখনই কোনো সরকার আসে, সেই সরকারকে যে একটা চাহিদার ব্যাপারে চাপে রাখা, প্রশ্ন করা, সেই সরকারকে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরা, সেই কাজটা বাদ দিয়ে ওই সরকারের লেজুর ভিত্তি শুরু করে। এটা আওয়ামী লীগের আমলে ঘটেছে, অন্তর্বর্তী সরকারের আমলেও ঘটেছে, এখন হয়তো বিএনপির আমলেও ঘটবে। আজকে ধরুন একটা নতুন সরকার এসেছে, নতুন পার্লামেন্ট হবে, বিরোধী দল আছে, আমাদের নাগরিক সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ যদি যার যার পেশার স্বার্থের কথা, প্রয়োজনের কথা, জনগণের প্রয়োজনের কথা নির্দলীয় অবস্থান থেকে বারবার তুলে ধরে, তাহলে পার্লামেন্টে ওইসব বিষয়ে আলাপ হতে পারে। কিন্তু তারা যদি আগেই কেউ বিএনপিপন্থী, কেউ জামাতপন্থী হয়ে সুযোগ সুবিধার জন্য ওদের সাথে ভিড়তে শুরু করে, তখন যে সংকট তৈরি হয়, সেই সংকটেই পড়েছি আমরা। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাই, এটা আসলে শুরুতেই প্রশ্নটা করতে চেয়েছিলাম যে রাজনৈতিক যে কালচার, সেটার তো কিছুটা পরিবর্তনের কথা আমরা দেখলাম, হালকা হয়তো, মানে লাইক এ হানিমুন পিরিয়ড নাও, সো নিশ্চয়ই সেই ভালোবাসার জায়গাটা দেখা গেছে। সামনে দিনে রাজনৈতিক পরিবর্তন, মানে কালচারের পরিবর্তন, আসলে সংস্কৃতির পরিবর্তন আসলে কতটা হবে বলে মনে করেন এই অবস্থানে দাঁড়িয়ে? আসলে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি। এটা হলো গণতন্ত্রের সংকটের কারণে এটা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এখানের মধ্যবিত্ত অনেক চাপে ছিল, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। এখন এগুলা কতটুকু হবে আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু একটা দেখুন, নাগরিক সমাজ মানে শহরের সমাজের চেয়ে গ্রাম অঞ্চল, জেলায়, উপজেলায় আমি বলবো মানুষ অনেক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে। এবারের ভোটে অন্তত আমি তাই দেখেছি। বরং শহরের সমাজ অনেক সংকীর্ণ ভূমিকা রেখেছে ভোটের ক্ষেত্রেও, এবং শহরের সমাজের মধ্যে আমি বলবো লড়াইয়ের মনোবৃত্তি অনেক কম, শাসকদের সাথে লেপ্টে থাকার মনোবৃত্তিটা বেশি। এবং যে কারণে এখন আর কৃষক সমাজ, শ্রমজীবী সমাজ আর শহুরে মানুষকে আর আস্থায় নিতে পারে না। এই জন্য আমি বললাম এখানে রাজনীতি সংস্কৃতিটা দুর্বল হয়ে গেছে বিগত 2-3 দশকের অভিজ্ঞতায়।
কিন্তু এইটাকে আবার আমি বলবো পুনর্জীবিত করা একটা রেনেসা প্রয়োজন আর কি আমাদের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে, কিন্তু সেটা কতদূর সম্ভব হবে আমি জানি না। এখানে যদি একটা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি গড়ে উঠতো বা একটা প্ল্যাটফর্ম গড়ে উঠতো, দেখুন নিউ ইয়র্কে মামদানিরা যে কাজটা করেছে, আমেরিকার সমাজে একটা দক্ষিণ পন্থার সুনামি যাচ্ছে, সেখানে নিউ ইয়র্কে কিন্তু অন্য ঘটনা ঘটছে, আরও দু এক জায়গায় এরকম ঘটেছে। লন্ডনে, ইউরোপে করবিন সেটা করেছেন। তো ভারতে অরুন্ধতী রায়রা নানা ধরনের একটা লড়াইয়ের মধ্যে আছে। না, আমরা যখন আসলে আমরা দেখছিলাম যে একদিকে বিজেপি, একদিকে কংগ্রেস, সেখানে হঠাৎ করে আম আদমি পার্টির উত্থান তো আমরা দেখলাম। এবং আম আদমি পার্টির মধ্য দিয়ে ওইখানে একটা রাজনীতির সংস্কৃতিও গড়ে উঠেছিল, একটা মধ্যবিত্তের একটা পরিসর গড়ে উঠেছিল, লড়াই সংগ্রামের মানুষগুলো আবার একসাথে হতে পেরেছিল। আমাদের বিগত দিনগুলায় এখানে দেখুন একটা আয়না ঘরের ইমেজ যদি মাথার ভিতর থাকে, গুম এবং খুন হওয়ার ভয় যদি থাকে, এই রাজনীতির সংস্কৃতি তো ধামাচাপা পড়ে যায়। কিন্তু রাজনৈতিক এই সংস্কৃতি তো গড়ে ওঠে সমাজের উপর দাঁড়িয়েই। মানে কিছুদিন আগে আরেকজন অতিথি আমাদেরকে বলছিলেন যে আমাদের দেশে তো আসলে সমাজ রাষ্ট্র চালায়, রাষ্ট্র সমাজ চালায় না। তো সমাজের যে সক্ষমতা, সমাজের যে ক্ষমতা, সমাজের সেই ক্ষমতা এখন আর ব্যবহার হয় না। তো এই ব্যবহারটা কেন করা যায় না? না, আমাদের সোশ্যাল ক্যাপিটালের অনেক, এই সামাজিক পুঁজির অনেক অবক্ষয় ঘটে গেছে। এটা ঘটেছে আমি বলবো 90-এর অভ্যুত্থানের পরে প্রধান দুই দল মানে 3 জোটের রূপরেখা যদি বাস্তবায়ন করতো, সেই সামাজিক পুঁজিটা আরও সমৃদ্ধ হতো। এরপরে যেটা ঘটেছে, আন্তর্জাতিক নানা সংস্থা এখানে মানে সমাজ জীবনকে আমি বলবো দক্ষিণপন্থার দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য নানাভাবে নানা চাতুরি করেছে, বিনিয়োগ করেছে, প্রচেষ্টা নিয়েছে। এইটাও আমাদের সামাজিক পুঁজিকে অনেক অবক্ষয়ের মুখে ফেলে দিয়েছে। সেক্ষেত্রে সামনের দিনটি কেমন হতে যাচ্ছে এই জায়গাটিতে, যে যখন আমরা একটা লম্বা সময় ধর্মীয় উগ্রবাদকে ফেস করলাম, আমরা ঘৃণা বিদ্বেষকে ফেস করলাম, ট্যাগিংকে ফেস করলাম, সবাই বলছিল নির্বাচন হলেই সব বদলে যাবে। আপনার কাছে কি মনে হয় ধর্মীয় উগ্রবাদের উত্থান? আমি খুব আশাবাদী না, কারণ বিশেষ করে গত 18 মাসে আমাদের সামাজিক মোজাইকটা অনেকটা বিচূর্ণ করে দেয়া হয়েছে বিভিন্নভাবে। 24-এর অভ্যুত্থানে কিন্তু আমরা অবিস্মরণীয়ভাবে একটা জাতীয় ঐক্য দেখেছিলাম। মানুষ দলীয় বিবেচনা, আদর্শিক বিবেচনা বাদ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা পরিবর্তনের ডাক দিয়েছিল এবং পরিবর্তন সম্ভব এটা সে প্রমাণ করেছিল। কিন্তু অভ্যুত্থানের পরপরই বিভিন্ন শক্তি এবং সরকারের আমি বলবো প্রত্যক্ষ এবং পরোক্ষ মানে সহায়তায় এই সামাজিক মোজাইকটা আমাদের এখানের যে বহুত্ববাদী সাংস্কৃতিক বৈশিষ্ট্য সেটাকে বারবার আঘাত করে বিচূর্ণ করেছে। এখন সেটা আবার পুনর্নির্মাণের একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এক্ষেত্রে আমি বলবো নতুন সরকারের আমি বলবো একটা ইতিবাচক ভূমিকা দরকার, এবং সেই জন্য আমি বলেছি প্রথম 100 দিনে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে পুনর্গঠন করার ব্যাপার আছে। এইটা হলো প্রাথমিক চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ভীতির আবহটা দূর করতে হবে সমাজ থেকে, যে একজন ভিন্ন মত তাকে যে আমি তার বাড়ি আগুন লাগিয়ে দিলাম, এই যে একটা সহজ ব্যাপার ঘটে গেছে, সহজ সংস্কৃতি প্রায় আইনের পর্যায়ে চলে গেছে, এইটা থেকে বাংলাদেশকে মুক্ত করার দরকার আছে। একজন রাজনৈতিক নেতার পক্ষে সেটা সম্ভব, নাকি একজন সামাজিক নেতা আসলে আমাদের প্রয়োজন? না, আমি বলবো আমাদের একটা পার্লিয়ামেন্ট প্রয়োজন। আমাদের রাজনীতিক অভিভাবক হতে হবে আমাদের জাতীয় সংসদকে, এবং এইটা বার্তা দিতে হবে যে বাংলাদেশের সবকিছু রাজপথে নয়, মীমাংসা হবে সংসদে। মানে রাজনীতি, রাজনৈতিক দল, পার্লামেন্ট, এই তিনকে হতে হবে বাংলাদেশের অভিভাবক। রাস্তাঘাটে যখন তখন যে মব তৈরি করা, সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা যেটা করছে, মানে আমি বলবো সেই মব সন্ত্রাসী, মব সম্রাটদের হাত থেকে জাতীয় কর্তৃত্বটা আমাদের পার্লামেন্টে যেতে হবে। এবং সেই সাথে নিশ্চয়ই সাংস্কৃতিক অঙ্গন এখন যে জায়গায় আছে, আমাদের যে সোশ্যাল সংস্কৃতি, যেটা সামাজিক সংস্কৃতি, যেটা সেই জায়গা থেকেও আসলে যারা সামনে সারিতে আছেন তাদের উঠে আসা প্রয়োজন, তাদের গলা জোরালো করা প্রয়োজন, তারা উঠে আসবে। দেখুন এই যে বাংলাদেশের এবারের নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলে যে মাজারপন্থী, পীরপন্থী, সুন্নি সমাজ বিপুল ভোট পেয়েছে, কেউ তাদের নামও জানে না।
আমি বলবো সরকারকে সাংস্কৃতিক উত্থানের জন্য নিজে কিছু বিনিয়োগ করতে হবে না। এখানকার সংস্কৃতি তার আপন শক্তিতেই জেগে উঠবে। সরকার শুধু তার উপর হামলাটা বন্ধ করলেই হবে। সরকার শুধু বলবে যে যার কথা বলুক, যে যার ধর্ম পালন করুক, যে যার মতামত দিক, এক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করতে দিবে না কাউকে। তাহলে এখানের যে অতীত বহুত্ববাদী সমাজ সেটা আবার জেগে উঠবে। জনাব আলতাফ পারভেজ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যদি একদম এক লাইন আপনার কাছ থেকে জানতে চাই যে অনেকেই বলেন যে আমার ভাত তোমার জোগাড় করে দিতে হবে না, আমার মাথার ছাদ তোমার জোগাড় করে দিতে হবে না, আমাকে একটু শান্তিতে ঘুমাইতে দাও। হ্যাঁ, সো এরকম ঠিক এক লাইনে এই নতুন সরকারের কাছ থেকে আমাদের আশা কি? আমার পথ থেকে মবের বাধা তুলে নিন, আমি নিজের যোগ্যতায় হাঁটতে পারবো। সমাজ এখন এইটাই চায়। সমাজ তার ভাগ্য পরিবর্তন করেছে অতীতে। ঝড় ঝাপটা সুনামি মানে নানা ধরনের সংকটে বাংলার সমাজ এগিয়েছে, বাধাগ্রস্ত হয়েছে এই ধরনের মবের কারণে। গত 18 মাসের অভিজ্ঞতা এবং এর আগে আয়নাগর গুম খুম ইত্যাদির কারণে। ফলে রাষ্ট্র যারা চালাবেন, সরকার পথের বাধাটা তুলে নিলেই চলবে। অনেক ধন্যবাদ জনাব আলতাফ পারভেজ চমৎকার আলাপের জন্য। আপনার সাথে কথা বলে আসলে অনেক কথা বলা হয়ে যায়, কোনোভাবেই থামানো যায় না। আমরা কি কোনো পয়েন্ট বাদ দিয়ে দিলাম? আমি জানি না, বাদ গেলে পরের বার আমরা আবার আলাপ করে দেবো। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জানি আরো অনেক তথ্য আপনাদের না, মাথায় সেটা ঘুরছে। আমি তো নির্বাচন নিয়ে আরো 2-3 দিন পরে আমিও অ্যানালাইসিস করতে পারবো, বসবো। কারণ আমি কালকের পরে আমি এত ক্লান্ত ছিলাম যে তথ্য উপাত্তগুলো নিয়ে বসিনি। তাহলে 4-5 দিন পর আমরা আবার সুযোগ পাচ্ছি। না, সেটা তো ঠিক আছে, লিখবো, দরকার হলে, অসুবিধা নেই। না, নিশ্চয়ই আমরা কথা বলার সুযোগ পাবো অন্তত। দর্শক, না, এবারে নির্বাচন বিশ্লেষণ করার ব্যাপার আছে। গ্রাম শহর কি হলো, রাজধানীর সাথে কি হলো, আওয়ামী লীগ বিএনপির কি হলো। এবং আমি তো বলবো যে এই যে জামাত জিতেছে, আপনি বললেন, জামাতের কিন্তু ফার রাইটরা জিতেনি, মামুনুল হক জিতেনি, খেয়াল করুন। আমির হামজা জিতেছে, হ্যাঁ, কিন্তু আমির হামজা কোনো ব্যাপারই না, মামুনুল হক হলো ব্যাপার বাংলাদেশের ফিউচারের জন্য। মানে ব্যাপার মানে চ্যালেঞ্জ। তাহিরি হেরে গিয়েছে। হ্যাঁ, না, কিন্তু এই যে অ্যানালাইসিস গুলো বিভিন্ন জায়গায়, কেন সীমান্ত এলাকায় জিতলো জামাত, কেন বাগেরহাটে, এটা তো আওয়ামী লীগের জায়গা, এখানে জামাত ভালো করলো কেন, এই ব্যাপার, এরকম নানা বিশ্লেষণ প্রয়োজন। এবং এটা আসলে স্টাডি, মানে ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় রুহি ফারহানা জিতলো কেন? সে তো খুব কনজারভেটিভ নারী নন, তাই না? সাকিও তো জিতলো ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়াকে তো আমরা একভাবে দেখি যে খুব একটু রক্ষণশীল জায়গা, কিন্তু তা তো ঘটেনি। এখন দুই ঘরানার দুজন জিতলেন। তো এই জন্য নানা দিক থেকে এখানে আরো সোশ্যালি বোঝার ব্যাপার। এবং বামেদের অবস্থা খুব খারাপ, যারা এতদিন ধরে মানে রাজনীতি করে আসলেন, তাদের অবস্থান আসলে খুব খারাপ। হ্যাঁ, এবং এই খারাপের কারণটা কি, আসলে কি এঙ্গেজমেন্টে কিভাবে এঙ্গেজ হলে ভালো হয়, এরকম নানা দিকে দেখুন। আমাদের তো ডেটাই ছিল না, 15 বছর পর আমরা কিছু ডেটা পেলাম। একেবারে অনেক ধন্যবাদ। আলাপ শেষ করতে চাই এখানে। দর্শক, আলাপ শেষ করতে চাই কারণ আলাপ বাকি রয়ে গেছে। নানা তথ্য আপনাদের হাতে আসবে নিশ্চয়ই। সেই কমেন্ট বক্সে আপনারা সেই তথ্য উপাত্তগুলো আমাদের সামনে আনবেন। আমরা সামনের দিনে সেই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলবো। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।